জয়েন্ট কস্ট ক্যালকুলেশন করার জন্য 7টা নিয়ম ফলো করতে হবে। আর এই নিয়ম 7টা আমরা গতদিন একসাথে এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক করেছিলাম। কি মাহফুজ সাহেব কত ক্লাসে ছিলেন? আচ্ছা, গত ক্লাসের ক্লাসে ভিডিওটা তো দিয়ে দিছিলাম, লিংক দিয়ে পাইছিলেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কোনো সমস্যা পাইছেন মাহফুজ? না স্যার, কোনো ধরনের সমস্যা পাইনি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার, এই যে 7 নম্বর রিকোয়ারমেন্টে মানে যে আন্ডার রিজার্ভ কস্ট মেথড যেটা আছে, হ্যাঁ জি, ওখানের মধ্যে আপনি যেটা ওই ভ্যালু ধরে নিছিলেন যে কি? জি স্যার, এখন এখানে ভিতরে প্রশ্নটা হচ্ছে এই যে গ্রোস সেল যেটা আছে সেটা আপনি আগেরটার মান থেকে ধরে নিছিলেন, মানে যেটা ছিল যে আপনার যেটা দেওয়া ছিল, কিন্তু উদ্দীপকের মধ্যে যেটা দেওয়া ছিল ওইটা ধরেন নাই, যে এটাই একটু প্রশ্ন ছিল কি, মানে সেল প্রাইসটা আমাদের মূল প্রস্তে যেটা ছিল 50, 40 এবং 45, সেটা না ধরে আমরা ইমিডিয়েট যেটা এর উপরে যে লাইনটা ছিল এইটা ধরেছিলাম, তাই? জি 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 স্যার। হ্যাঁ, এটা ধরার কারণ হচ্ছিল যে আসলে এইটা আমাদের এই মূলত এই রিকোয়ারমেন্টেই থাকার কথা। আর এটা ধরার কারণ হচ্ছিল যে এখানে যদি আমি এইটা ধরতাম তাহলে আমার গ্রোস প্রফিট আসলে এইগুলো হইতো না, গ্রোস প্রফিট হইতো আমাদের 25% না কত মানে একটা হয়েছিল, ওই জন্য এই যে 27.something%। যাই হোক, এখন দেখা যাচ্ছে উদ্দীপকে যেটা আছে ওটাই মূলত দেওয়া থাকবে। যখন রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে রিজার্ভ কস্ট মেথড করো, তখন কিন্তু আপনার অবশ্যই সেল প্রাইসটা পাশে লেখা থাকবে। একসাথে তো 3-4টে মেথড থাকবে না, একটা থাকবে সাধারণত। তো যখন যেটা দেওয়া থাকবে সেটাই আপনার ওখানে সাপ্লাই দেওয়া থাকবে। তো আমাদের ইমিডিয়েটলি উপরে দেওয়া ছিল, আমরা সেটাই ইউজ করেছিলাম। হ্যাঁ বলেন স্যার, মানে তাহলে মোট কথা হচ্ছে যে ওই রিজার্ভ প্রাইসের মধ্যে আপনার ওই নতুন সেল প্রাইসটা দেওয়া থাকবে। হ্যাঁ, এবার রিভাইজ কস্ট মেথডটা আপনি বুঝবেন কি? আমি লাস্টে আমরা যে জয়েন্ট কস্টটা লিখবো, জয়েন্ট কস্টটা বের হবে, এটা টোটাল যোগফল কি মিলবে নাকি অমিল থাকবে? অমিল থাকবে স্যার। হ্যাঁ, টোটাল কস্টের সাথে অমিল থাকবে, তখন আমি বুঝবো যে এটা আসলে আমাদের মেলে নাই, সুতরাং আমাদের নতুন করে আবার বন্টন করতে হবে। এটাই হলো রেজাল্ট। যদি আমাদের জয়েন্ট কস্টের সাথে মিলে যাইতো তাহলে তো আর রিজার্ভ কস্ট মেথড হইতো না, তখন তো আমাদের উপরের গ্রোস মেথড হইতো, গ্রোস প্রফিট মেথড। আচ্ছা, এখনো জয়েন্ট হচ্ছে। যাই হোক, তাহলে আমরা মেথড গুলো বুঝতে পারছি। বন্টন করতে মূলত মেথডটা চেঞ্জ হয়, ওই বন্টনের পদ্ধতিটাই চেঞ্জ হয় বলে। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক 2 নাম্বার। এ ফ্যাক্টরি প্রডিউস দা 3 প্রোডাক্ট, প্রোডাক্টের নাম এ বি সি। এখনো যারা জয়েন্ট হচ্ছে, আমি তো বলছিলাম যে 10 মিনিটের ভিতরে জয়েন্ট হবে, নাইলে আমাদের পরবর্তীতে কষ্ট হয় ক্লাস নিতে। আচ্ছা, এবিসি 3টে প্রোডাক্ট। এর মধ্যে এই জয়েন্ট প্রোডাক্টটার কত টাকা ব্যয় আছে? দ্য জয়েন্ট প্রসেসিং কস্ট অ্যামাউন্ট টাকা 4,68,000। দ্য জয়েন্ট প্রসেসিং কস্ট হলো 4,68,000। দ্য আউটপুট এর প্রোডাক্ট এবিসি 30,000, 32,000 আর 20,000। Apportion the joint cost among the product according to weighted average method. মেথডের নাম উল্লেখ করেছে কি? ওয়েটেড এভারেজ মেথড। ভার পদার্থ গড় পদ্ধতি। এখন ভার পদার্থ তো ভার দেওয়া থাকবে, ভার মানে ওয়েট, ওজন, অনুপাত, এটা পদার্থ দেওয়া থাকবে। Assuming that the joint product are weighted as follows, যেমন প্রোডাক্ট A 3 পয়েন্ট, B 2 পয়েন্ট, C 4 পয়েন্ট।
ওয়েট গুলো দেওয়া হয়েছে 3 2 4। এখন আমাদের ইনফরমেশন শেষ। জয়েন্ট কস্ট অ্যালোকেশন করতে হবে ওয়েটেড এভারেজ মেথড অনুযায়ী। জয়েন্ট কস্ট কত টাকা পেয়েছেন? 4,68,000 টাকা। এটা এখন আমরা প্রথমে ওয়েটেড ইউনিট তৈরি করব। আউটপুট ইউনিট 30, 32 এবং 20 একে ওয়েট দ্বারা গুণ করলাম 3 2 4, যা ওয়েট আমাদের দেওয়া হয়েছে সেটা দ্বারা গুণ করে টোটাল ওয়েটেড ইউনিট বের হলো 90, 64 এবং 80, সব মিলে আসলো 2,34,000 অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। এখন আমরা কিভাবে দেখাবো? 2,40,000 34,000 হচ্ছে ওয়েটেড, আর টোটাল জয়েন্ট কস্ট কিন্তু 4,68,000। 4,68,000 কে 2,34,000 দ্বারা ভাগ করলে ওয়েটেড এভারেজ কস্ট পার ইউনিট 2 টাকা। এই 2 টাকা রেট দ্বারা ওয়েটেড ইউনিটকে গুণ করেন। প্রথমটা কত আসছে আপনার? 90,000, 64,000, 80,000। 90 গুণন 2, 64 গুণন 2, 80,000 গুণন 2। এবার গুণ করেন, গুণ করলে ফলাফল আসছে 1,80,000, 1,28,000, 1,60,000। যোগ করলে ফলাফল 4,68,000। তাহলে আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেশন হয়ে গেল কোন মেথডে? ওয়েটেড এভারেজ কস্ট মেথড। ওয়েটেড এভারেজ কস্ট মেথড আমরা বুঝতে পারছি। প্রথমে কাজ হচ্ছে ওয়েটেড ইউনিট বের করে নিতে হবে, তারপরে অ্যালোকেশন করে দিতে পারছি, অঙ্ক শেষ। নেক্সট নাম্বার, ফার্স্ট গ্রেড টিম্বার, সেকেন্ড গ্রেড টিম্বার, থার্ড গ্রেড টিম্বার। মোট 500, 600, 700 মিলে 1800। উপরে বসে in the timber company the milling operation to the split of point during a period amounted to টাকা 70,000। এই পিরিয়ডে তাদের মোট ব্যয় হয়েছে জয়েন্ট কস্ট 70,000 টাকা। আর সেই 70,000 টাকা দিয়ে আমরা 3 গ্রেডের মাল পেয়েছি। প্রথম 1 নম্বর ফার্স্ট গ্রেডের মাল 500 ইউনিট, সেকেন্ড গ্রেড 600 ইউনিট, থার্ড গ্রেড 700 ইউনিট, সব মিলে 1800 ইউনিট। You are required to apportion the joint cost on the technical evaluation with a point of, এই যে পয়েন্ট গুলো দেওয়া হয়েছে কিভাবে দেখেন, 5, 4 and 3, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড and থার্ড গ্রেড respectively পর্যায়ক্রমে। allocation of joint cost under the weighted average method। কোন মেথডে করতে হবে? ওয়েটেড এভারেজ মেথডে করতে হবে। তাহলে ইউনিটকে ওয়েট দ্বারা গুণ করে ওয়েটেড ইউনিট বানিয়ে নিতে হবে। টোটাল ওয়েটেড ইউনিট দ্বারা জয়েন্ট কস্টকে ভাগ করে পার ইউনিট ওয়েটেড কস্ট পার ইউনিট তৈরি করতে হবে। তার সাথে ওয়েটেড ইউনিট গুণ করলে বাস অ্যালোকেশন হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা সেটাই করলাম, ওয়েটেড ইউনিট। এভারেজ ওয়েটেড ইউনিট প্রথমে আমরা এটা গুণ করলাম 500 গুণন 5, তারপরে 600 গুণন 4, 700 গুণন 3, সব মিলে 7,000। 70,000 টাকাকে 7,000 ওয়েটেড দ্বারা ভাগ করিলে প্রতি ইউনিট আসে 10 টাকা। সুতরাং ইউনিটের সংখ্যা আমাদের যেটা ছিল সেটা লেখা হলো, প্রথমে ফার্স্ট গ্রেড 500, 600, 700, পয়েন্ট 5, 4, 3, অবশ্যই পয়েন্টগুলো গুণ করে যা পেয়েছি 7,000। ওয়েটেড ইউনিটের সাথে এই 10 টাকা গুণ করতে হইবে। ওয়েটেড ইউনিট 24-এর সাথে 10 গুণ করে দিলাম, 110 গুণ করে দিলাম, এটা আসলো 70,000 টাকা। তাহলে আমরা বন্টন মোটামুটি ভালোই বুঝতে পারছি নাকি? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এগুলো একই রকম। আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই। একটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 14 সালে আসছিল অঙ্কটা 7 কলেজে। এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন দ্য প্রোডাক্ট 3 প্রোডাক্ট বাই প্রসেসিং দ্য র মেটেরিয়াল। র মেটেরিয়াল থেকে, কাঁচামাল থেকে 3টা প্রোডাক্ট তৈরি হয় প্রসেসিং এর মাধ্যমে। The following particular are available for a particular month ABC। 3টা প্রোডাক্ট। এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 42,000 টাকা। এটা এর জন্য, বির জন্য, সির জন্য কোনো সেপারেট ভাবে দেওয়া হয়নি, সরাসরি টোটালে দেওয়া হয়েছে। এটাই হলো জয়েন্ট কস্ট।
ডিরেক্ট লেবার সেপারেট ভাবে এর জন্য ৯,০০০, বির জন্য ২২,০০০ আর সির জন্য ২৮,০০০। ২৮ আর ২২, ৫০ আর ৯, ৫৯, কিন্তু টোটালে দেওয়া আছে ৯৪,০০০। ৯৪ থেকে ৫৯ বাদ দিলে যে অবশিষ্ট থেকে যায় যেটা, ওটাই হলো আমাদের জয়েন্ট কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর জন্য ৭, বির জন্য ১৬ আর সির জন্য ১৮। তাহলে আমরা এই তিনটা যোগ করে দেখছি যে ৫৯ দেওয়া আছে, ৫৯ থেকে বাদ দিব, দিলে আমাদের জয়েন্ট কস্ট বেরিয়ে আসবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ১৮ আর ৩২, ৫০, ৫০ আর ৩৪, ৮৪,০০০। এখানে দেওয়া হয়েছে ১,০৯,০০০। তাহলে বাড়তি যে টাকাটা এর মধ্যে আছে সেটা আমাদের ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট ৪২, এর মধ্যে কিছু এই সবগুলোর মধ্যে আছে, সেগুলো সব যোগ করে আমরা টোটাল ফিক্সড কস্ট বের করে নিব, তারপরে বন্টন করব। প্রোডাকশন ইউনিট ৪০, ৭৫ এবং ১,০০,০০০ ইউনিট, আর সেগুলো সেল প্রাইস দেওয়া হয়েছে। এগুলো আমরা ইনকাম স্টেটমেন্ট করার সময় কাজে লাগাতে পারবো। টোটাল কস্ট ইনক্লুডিং দ্য জয়েন্ট কস্ট হুইচ আর নট ইয়েট allocated to production. Joint cost allocation based on the market value of product. Market value method আমাদের সিস্টেম জানা আছে। সেল অফ স্পিরিট অফ পয়েন্ট মার্কেট ভ্যালু, প্রথমে সেল থেকে ফার্দার কস্ট বাদ দিয়ে এনআরভি পাওয়া যাবে, ওই এনআরভি দ্বারা ভাগ করলে মার্কেট প্রাইস, মার্কেট ভ্যালু মেথড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা মার্কেট ভ্যালু মেথডে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব। তার আগে আমাদের কাজ হলো জয়েন্ট কস্ট কত টাকা এটাকে আবার সেপারেট করে নিতে হবে। কারণ এর মধ্যে তো আমাদের ফার্দার কস্ট আছে, আর ফার্দার কস্ট এখানে এ রয়েছে ৩টা, বি রয়েছে ৩টা, সি রয়েছে ৩টা খরচ। টোটাল কস্ট ৪২,০০০, ৯৪,০০০, ৫৯ এবং ১,০৯,০০০ সবগুলো যোগ করে ৩,০৪,০০০। এখন ফার্দার কস্ট এখানে যে ৩টে করে আইটেম, তিনজনেরই আমি যোগ করলাম, তাতে আসলো ৩৪, ৭০, ৮০ এবং টোটাল মিলে ১,৮৪,০০০। ৩,৬০,০০০ থেকে ১,৮৪,০০০ বাদ দিলে ১,২০,০০০ টাকা। এটাই হলো আমাদের ফিক্সড কস্ট। কে বুঝতে অসুবিধা হয়েছে? ফিক্সড কস্ট কিভাবে বের করলাম? প্রথমে আমি এখান থেকে টোটাল গুলো যোগ করে ফেললাম, আর এদিকে ফার্দার কস্ট গুলো বিয়োগ করলাম। টোটাল কস্ট থেকে ফার্দার কস্ট বাদ দিলেই তো আমাদের জয়েন্ট কস্ট চলে আসবে, সেটাই করলাম। টোটাল কস্ট ৩,০৪,০০০ আর জয়েন্ট কস্ট এই ফার্দার কস্ট ১,৮৪,০০০। ৩,৬০,০০০ থেকে ১,৮৪,০০০ বাদ দিলে ১,২০,০০০, অতএব ১,২০,০০০ টাকা হলো টোটাল জয়েন্ট কস্ট। এটা আমরা অ্যালোকেশন করি। ইউনিট প্রোডাক্ট ৪০, ৭৫ এবং ১,০০,০০০। ইউনিট সেলিং প্রাইস ১,৬০, ২,৪০ এবং ১,২০। সেল ভ্যালু ৪০,০০০ গুণন ১,৬০, ৬৪,০০০, ৭৫ গুণন ২,৪০, ১,৮০,০০০, ১,০০,০০০ গুণন ১,২০, ১,২০,০০০। এই হলো সেল। ফার্দার কস্ট এখানে আছে এর ৩৪, বির ৭০ আর সির ৮০। ৩৪, ৭০, ৮০ মাইনাস করতে হবে। ৬৪ থেকে ৩৪ বাদ দিলে ৩০, ১,৮০,০০০ থেকে ৭০ বাদ দিলে ১,১০,০০০, ১,২০,০০০ থেকে ১৫,০০০ বাদ দিলে তাহলে আমরা এনআরবি পাইলাম কত টাকা? ৬৪ থেকে ৩৪ বাদ দিলে ৩০,০০০, ১,১০,০০০ আর ৪০,০০০ মিলে ১,৮০,০০০। এই এনআরবি দ্বারা এবার আমরা এখানে অ্যালোকেশন করব। ১,২০,০০০ টাকা হলো আমাদের জয়েন্ট কস্ট। এর মধ্যে
এনআরবি হয়েছে আমাদের 1,80,000 ভাগ করে প্রথমটা 30 দিয়ে গুণ করলাম, তারপরে 10,000 দিয়ে গুণ করলাম, এরপর 40,000 গুণ করলাম। এই অ্যামাউন্ট গুলো সব এখানে উঠাই দেওয়া হলো, হাতে 1,20,000 টাকা জয়েন্ট কস্ট অ্যালোকেশন হয়েছে 1,20,000। এই তিনজনে 3 রকম। ক্লিয়ার? আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছিল, তাহলে ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছি। প্রথমে ফার্দার জয়েন্ট কস্টটা লিখলেন, একটা করে গিলাস। আচ্ছা, এখানে হয়েছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করে দেওয়া হয়েছে, তাই না? দেখেন সেলটা লিখলেন, সেল থেকে এবার কি বাদ দিবেন? জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট। জয়েন্ট কস্ট আর ফার্দার কস্ট এই দুইটা একত্রিত করলাম, তাহলে হলো 54, 1,43,000, 1,06,000 আর 3,04,000 হয়েছে কিন্তু টোটাল। যাই হোক, সেল যে আমাদের 64, সেখান থেকে যদি আমি 54 বাদ দিই, তাহলে আমার গ্রোস প্রফিট থেকে যাচ্ছে 10,000। সেল হলো 1,80,000, বাদ দিলাম 1,43,000, থাকলো আমাদের 36,667 টাকা। এরপরে সেল হচ্ছে আমাদের 1,20,000, বাদ দিলাম আমি 1,06,667, থাকলো আমাদের 13,333। সেল টোটাল হচ্ছে 3,64,000, সেখান থেকে বাদ দেওয়া হলো 3,04,000, বাদ দিলে 60,000 টাকা থেকে যায়। ক্লিয়ার কিনা? ইনকাম স্টেটমেন্ট স্যার ইনকাম স্টেটমেন্ট গুলো খুব ছোট ছোট। যেখানে ইনকাম স্টেটমেন্ট বলবো, এই প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্টে কি কি বাদ দিতে হয়? সেল থেকে ফার্দার কস্ট বাদ দিবেন, আর বাদ দিতে হবে জয়েন্ট কস্ট। বাদ দিলে বাস হয়ে গেল প্রফিট, আর কিছু থাকে না। অ্যাডমিন সেলিং দুই একটা থাকে। আচ্ছা, এখানে আমাদের ছোট একটা অঙ্ক দিছে, একটা অঙ্ক দিছে 8 নাম্বার। মুক্তার আইডি এমডি মুক্তার হোসেন একটা নিয়ে মুক্তার আইডি এমডি মুক্তার হোসেন একটা একটা আর্মি নিয়ে যাচ্ছে। 8 নম্বর অঙ্কটা এবার দেখতে হবে, খেয়াল করেন। 8 নম্বর অঙ্কটা একটু প্রস্থে সাইজ একটু বড় আছে। এই পর্যন্ত আমাদের প্রস্থের সাইজ এইখানে চলে আসছে। এই প্রথম থেকে আমি পড়া শুরু করি, খেয়াল করেন। স্যার জি স্যার একটু 7 নম্বর অঙ্কটা স্যার, এখানে রেট অফ অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছিলেন, এটা কি করবো স্যার? হ্যাঁ, বুঝিনি। অ্যাপোর্শন অফ জয়েন্ট কস্ট। জি স্যার, জয়েন্ট কস্ট এখানে যে রেশিও অফ অ্যাপয়েন্টমেন্ট। ও, রেশিও অফ অ্যাপোর্শনেট, এটা আমাদের কি কি ছিল উপরে? সেল প্রাইস ছিল 400। আচ্ছা, ঠিক আছে। দেখেন XYZ 3 ধরনের প্রোডাক্ট ছিল, তাদের সেল প্রাইস দেওয়া ছিল 150, 180, 120, সব মিলে হয়েছে 450 টাকা। এখন আসেন, এইটা আমরা রেশিও অফ অ্যাপোর্শনেট 3 দিয়ে ভাগ করলাম। প্রথমে এই শূন্যগুলো কেটে দিলাম, দিলে আসলো 15, 18, 12, 45। এখন 3 15 45, 3 4 12, 3 6 18, 3 5 15। ওয়ালাইকুম আসসালাম। এখন টোটালি অ্যাপোর্শনের আসলো আমাদের 15। জয়েন্ট কস্ট আমাদের এখানে দেওয়া হয়েছে, ছোট একটা অঙ্ক তো 4 মার্কের জন্য, 1,80,000 টাকা। এটাকে বন্টন করব আমরা 15 দিয়ে। 15 দিয়ে ভাগ করে প্রথম স্পেসিফিক 5 দ্বারা গুণ করিলাম, 6 দ্বারা গুণ করিলাম, এরপরে 4 দ্বারা গুণ করিলাম। 60, 72 এবং 48,000 সব মিলে কত আসলো? 1,80,000। এটা আমাদের জয়েন্ট কস্ট হয়ে গেল। কিভাবে? বলছে অন সেল প্রাইস বেসিস। আমরা বন্টন করব সেল প্রাইস বেসিসে, তাই সেল প্রাইস বেসিসে বন্টন করেছিলাম। সেল প্রাইস বেসিসে বন্টন করতে বলা হয়েছে, তাই সেল প্রাইস বেসিসে বন্টন করেছি।
2 নম্বর বলছে অন দ্য সেল ভ্যালু বেসিস, সেল ভ্যালু দিয়ে বন্টন করতে হবে, তাহলে আর প্রাইসের কোনো কাজ নেই। এবার ভ্যালু, ভ্যালু কিভাবে বের হবে? আপনার ইউনিটের সংখ্যার সাথে এই 150 গুণ করবেন, 180 গুণ করবেন, 120 গুণ করবেন, টোটাল সেল ভ্যালু বেরিয়ে আসবে। ওই সেল ভ্যালু দ্বারা ভাগ করে করে বন্টন করবেন। তাহলে আমরা সেটা দেখাই। প্রথমে আসেন 1200, 2500, 20,000, 2000, এটারে সেল ভ্যালু বানান। 1,80,000 হয়েছে, 4,50,000 কিভাবে হয়েছে বলেন তো? গুণ করে, কিন্তু 1200 গুণন 150, 2500 গুণন 180, 2000 গুণন 120, সব মিলে গ্রস সেল, মোট সেল কত? 8,70,000। আচ্ছা, জয়েন্ট কস্ট তো আপনার জানা আছে 1,80,000 নাকি? জয়েন্ট কস্ট প্রস্তুতি আছে 1,80,000। এখন এই 1,80,000 কে 8,70,000 দ্বারা ভাগ করে 1,80,000 দিয়ে গুণ করিলে এটা আসবে। আবার এই যে জয়েন্ট কস্ট যেটা বলছি 1,80,000, খেয়াল করতেছেন তো? এরপরে আবার 1,80,000 কে আমরা 8,70,000 দিয়ে ভাগ করব আর 4,50,000 দিয়ে গুণ করবো, এটা আসবে। আবার আমরা 8,70,000 দিয়ে ভাগ করব, 2,40,000 দিয়ে গুণ করব, এটা পাবো। এটা কিসে ছিল? অ্যাপরশনমেন্ট অফ দা জয়েন্ট কস্ট অ্যালোকেশন অফ সেল ভ্যালু মেথড, আর আগেটা ছিল সেল প্রাইস মেথড। তাহলে সেল প্রাইস আর সেল ভ্যালু কি ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার, যখন সেল প্রাইস বলবে যে সেল প্রাইস মেথডে বের করার জন্য, তখনই স্যার রেশিওটা করতে হবে। হ্যাঁ, তখন আপনি মনে করেন এই রেশিওটাও করলেন না, দরকার নেই রেশিও করার। আপনি কি করবেন? 450 দিয়ে ভাগ করবেন, 150 দিয়ে গুণ করবেন, এটাই আসবে। 450 দিয়ে ভাগ, 180 দিয়ে গুণ, 450 দিয়ে ভাগ, 120 দিয়ে গুণ। আলাদা করে দিছিল এখানে, তখন এইটা আসলে দরকার হতো না। তারপরে আমি এটা দিয়ে দিছি বলে আপনার একটু সমস্যা হয়েছে বুঝতে, তাহলে এটা দিয়েই ভাগ করতে পারতেন। মেথডটা সেল প্রাইস মেথডটা, এটা না দেওয়াই ভালো ছিল, জি তাহলে কষ্ট হইতো না। তাহলে আমরা কয়টা যে অঙ্কগুলো আমরা দেখলাম, এগুলো সব বাড়ি কাজ করতে পারবেন তো আজকে? জি স্যার। আচ্ছা, এখন আমি আরেকটা কি অঙ্ক 8 নম্বর কি বোঝাবো, নাকি ওইগুলো দেয়া থাকবে বাড়ির কাজ? বুঝলাম স্যার, সব বুঝালেন। এই পারফিউম কোম্পানি মেক দ্য 3 প্রোডাক্ট, পারফিউম কোম্পানি তারা 3 ধরনের প্রোডাক্ট উৎপাদন করে। দ্য প্রসেস ওয়ার্ক ইন সাচ এ ওয়ে দ্যাট ফ্লাওয়ার প্যাটেল আর ব্রোকেন ডাউন। বলছে যে এই পারফিউমটা তৈরি হয় মূলত ফ্লাওয়ার অয়েল, ফ্লাওয়ার প্যাটেল মানে ফুলের পাপড়ি থেকে, ফুলের পাপড়ি থেকে পারফিউম তৈরি হয়। সেগুলো ফুলের পাপড়ি কি করে ব্রোকেন ডাউন ইনটু দ্য হাই গ্রেড অফ চমন। হাই গ্রেডের পারফিউম যখন তৈরি হয়, সেই পারফিউমটার নাম দেওয়া হয়েছে চমন। এন্ড লো গ্রেড অফ ফ্লাওয়ার অয়েল, ফ্লাওয়ার অয়েল দেওয়া হয় মানে কি, যখন আমি প্রথম প্রসেসিং করা হয় তখন এক সাইড দিয়ে ভালো পারফিউম বের হয়, আর এক সাইডে ফ্লাওয়ার অয়েল বের হয়, ফুলের তেল বের হয়। আর সেকেন্ড দুইটা প্রোডাক্ট হয়ে গেল। দ্য ফ্লাওয়ার অয়েল, এই ফ্লাওয়ার অয়েলটা আবার আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো আরেকটা মেশিনে, ইজ দেন প্রসেস ইনটু এ লো গ্রেড অফ পারফিউম, তার নাম শোভন, অ্যান্ড লোশন অফ বিউটি, বিউটি লোশন তৈরি হয়। তাহলে প্রথম পর্যায়ে কিন্তু আমাদের দুইটা প্রোডাক্ট বের হয়, যার একটা নাম হলো চমন, এটা ফিনিশিং প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট। আর এখান থেকে ফ্লাওয়ার অয়েল তৈরি হয়। ফ্লাওয়ার অয়েল তো আর বাজারে বিক্রি হয় না, তো এটা আবার নতুন করে আরেকটা মেশিনে নিয়ে যাওয়া হয়। সেখানে ফার্দার প্রসেসিং করার পরে দুইটা প্রোডাক্ট বের হয়, একজনের নাম থাকে শোভন, আর এটা হচ্ছে বিউটি লোশন। এখন এই শোভন আর বিউটি লোশন এই দুইটা প্রোডাক্ট, আর চমন তিনটা প্রোডাক্ট। ফ্লাওয়ার অয়েল কিন্তু কোনো প্রোডাক্ট না, কারণ এটা বিক্রয়যোগ্য কোনো প্রোডাক্ট না। এটা পুনরায় আবার আমরা ফার্দার প্রসেসিং করে দুইটা প্রোডাক্ট পেয়েছি। তবে শোভন আর বিউটি লোশন এগুলো দাম কম, চমনের একটু হাই গ্রেড বলে দাম বেশি। দ্য কোম্পানি ইউজ 10,000 কেজি অফ প্যাটেল লাস্ট মান্থ, গত মাসে 10,000 কেজি ফুলের পাপড়ি ইউজ করেছিল। দ্য কস্ট ইন্ট্রোডিউসিং দ্য প্যাটেলস ইনটু চমন অ্যান্ড ফ্লাওয়ার অয়েল, যখন প্রথম প্রসেসিং হচ্ছিল চমন এবং ফ্লাওয়ার অয়েল, তখনই কিন্তু আমাদের ব্যয় হয়েছিল ম্যাটেরিয়াল 4,50,000, লেবার 2,70,000, আর ইনডাইরেক্ট কস্ট ছিল 1,80,000। এগুলো ছিল
প্রথম পর্যায়ে মোট 9 লাখ টাকা। এই 9 লাখ টাকা ছিল জয়েন্ট কস্ট। এই জয়েন্ট কস্ট চমন আর ফ্লাওয়ার অয়েলের মধ্যে বন্টন হবে, কিন্তু ফ্লাওয়ার অয়েল তো আমাদের আসলে কোনো প্রোডাক্ট না, তাই ওই দুইটা ফ্লাওয়ার অয়েল নামে শোভন আর বিউটির মধ্যে বন্টন করে দেওয়া হবে। জয়েন্ট কস্ট কত আমাদের 9 লাখ টাকা, এটা বন্টন হবে ফার্স্ট। এবার দ্য কস্ট অফ দ্য প্রোডাকশন শোভন অ্যান্ড বিউটি। ফ্লাওয়ার অয়েল নিয়ে দেওয়া হয়েছে আরেকটা মেশিনে, সেখানে ফার্দার প্রসেসিং করা হয়েছে এবং সেখানে আমাদের ব্যয় হয়েছে ম্যাটেরিয়াল লাগলো 15, লেবার 30, ইনডাইরেক্ট কস্ট 15, সব মিলে 60,000 টাকা। তাহলে আমাদের জয়েন্ট কস্ট একটা হয়েছে, তারপরে ওখান থেকে নিয়ে আরেক জায়গাটা সেখানেও জয়েন্ট কস্ট হয়েছে, তবে সেই জয়েন্ট কস্ট 60,000 টাকা অনলি ফর শোভন অ্যান্ড বিউটির মধ্যে বন্টন হবে। তাহলে আমাদের লাস্ট এটা বন্টন হবে, ফার্স্টে 60,000 টাকা বন্টন করে তারপরে আমরা উপরে 9 লাখ টাকা বন্টন করতে পারবো। এখন বলছি টোটাল প্রোডাকশন ফর দ্য মান্থ অফ উইথ নো ক্লোজিং ইনভেন্টরি। প্রোডাকশন কিন্তু যা ছিল তা সবেই, কোনো ক্লোজিং ওপেনিং নাই। চমন 250 লিটার উৎপাদন হয়েছিল, আর শোভন 500 লিটার উৎপাদন হয়েছিল, বিউটি 1250 লিটার উৎপাদন হয়েছিল। এখন এই যে প্রোডাক্ট উৎপাদন হলো, এর রেট কই? রেটগুলো বলছে, এগুলো কিন্তু লিটারে দেওয়া আছে, রেটগুলো বলছে দ্য সেল প্রাইস অফ দ্য চমন ইজ 120 টাকা ফর 50 মিলি। আসলে পারফিউম তো কেজি কেজি বা লিটার লিটার বিক্রি হয় না, তো মিলি লিটার বিক্রি হয়, তো মিলি লিটারের দাম দেওয়া হয়েছে। মিলি লিটার থেকে আমরা লিটারে রূপান্তর করে নিতে পারবো, অথবা এই লিটারগুলোকে মিলি লিটার বানাতে পারি, যে কোনো আমরা একটা পরিমাপে নির্ণয় করব। 120 টাকায় 25 মিলি পাওয়া যায়, তাহলে 25 মিলিগ্রাম 120 টাকা। শোভন বলছে 30 টাকায় 25 মিলিগ্রাম, তা 25 মিলিগ্রামের দাম 30 টাকা অনলি, শোভনের দাম কম। আর বিউটি লোশন 3 টাকায় পাওয়া যায় 25 মিলিগ্রাম, তো বিউটি লোশনের দাম আরো কম। অ্যাডিশনাল কস্ট ইন্টারলি সেপারেট ফর দ্য ইচ প্রোডাক্ট অফ এ প্রসেসিং অ্যান্ড সেলিং আর চমন 210 টাকা, শোভন 480 টাকা, বিউটি 120 টাকা। এগুলো কিন্তু সব ফার্দার কস্ট হয়েছিল, যখন বাজারজাত করা হয়েছে তখন সেখানে সেপারেট ভাবে খরচ হয়েছে। এগুলো আমাদের জয়েন্ট কস্টের মধ্যে আসে না, এটা সেপারেট ফার্দার কস্ট হিসেবে দেখাতে হয়। ইউ আর রিকোয়ার্ড টু অ্যালোকেশন দ্য জয়েন্ট কস্ট বিটুইন দ্য 3 প্রোডাক্ট ইউজিং দ্য সুইটেবল সেল ভ্যালু মেথড। সেল ভ্যালু মেথড বলেছে, তাহলে আমাদেরকে আগে সেল নির্ণয় করতে হবে, সেখান থেকে ফার্দার কস্ট বাদ দিয়ে এনআরবি বের করতে হবে, তারপরে বন্টন করতে হবে। তাহলে আমরা প্রথমে আমি একটা ছক দিয়েছি, এই ছকটা দেখানো দরকার না। এই 9 লাখ টাকা কিভাবে বন্টন হবে চমন বিউটির মধ্যে, ফ্লাওয়ার অয়েলের মধ্যে, আবার ফ্লাওয়ার অয়েল ভাঙে শোভন এবং বিউটি লোশন হয়েছে, এগুলো দেখাইছে, এগুলো দরকার নেই। ছকের পরে দেখেন ক্যালকুলেশন অফ সেল প্রাইস পার মিলিগ্রাম। চমন 120 ভাগ 25, এতে 4 টাকা 80 পয়সা। তাহলে প্রতি মিলিগ্রামের পার মিলিগ্রামের রেট দেখাচ্ছি 4 টাকা 80 পয়সা, আর 25 মিলিগ্রামের দাম 30 টাকা, তার মানে 1 টাকা 20 পয়সা। 25 মিলিগ্রামের দাম 3 টাকা, তার মানে প্রতি গ্রামের মিলিগ্রামের দাম 12 পয়সা। যেহেতু রেট আমরা মিলিগ্রাম বানালাম, তাহলে আমাদের যে এই 200 দেওয়া রয়েছে 250 লিটার, এটারে মিলিগ্রাম রূপান্তর করতে হবে। আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিগ্রাম, তাহলে 250 লিটার সমান 1000 দিয়ে গুণ করলে 2,50,000 মিলিগ্রাম। 500 লিটার সমান 5 লক্ষ মিলিগ্রাম। 1250 লিটার সমান 12,50,000 মিলিগ্রাম। ক্লিয়ার? এই মিলিগ্রাম দিয়ে এখন রেটের সাথে গুণ করলে আমরা সেল ভ্যালু পেয়ে যাব। তাহলে প্রথম রিকোয়ারমেন্ট অন অ্যালোকেশন অফ ফার্দার জয়েন্ট কস্ট অ্যালোকেটেড দ্য বিটুইন শোভন অ্যান্ড বিউটি। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে যে প্রথম জয়েন্ট কস্টের পরে আরেকটা জয়েন্ট কস্ট হয়েছিল, সেটা হলো আমাদের 60,000 টাকা। ওই 60,000 টাকা বন্টন করার জন্য প্রথম স্টেপের কাস্ট তখন ছিল শোভন আর বিউটি। লাস্টে যখন ফ্লাওয়ার অয়েল থেকে আলাদা হয়ে যায় শোভন বিউটি, এখন আমরা গ্রোস সেল, এখানে প্রোডাকশন দেখেছি,
5 লক্ষ মিলিগ্রাম আর 12,50,000 মিলিগ্রাম। প্রতি মিলিগ্রামের দাম এখানে 1 টাকা 20 পয়সা আর অনলি 12 পয়সা। তো গুণ করে একটা সেল পেয়ে গেলাম 6 লাখ আর 1,50,000, 7,50,000। এখন ফার্দার প্রসেসিং এই দুইটার জন্য আলাদা আলাদা করে দেওয়া ছিল, সেটা নিয়ে আসি। ফার্দার প্রসেসিং 4,80,000 এবং 1,20,000। এই ফার্দার প্রসেসিংটা আমরা কিন্তু মাইনাস করে দিচ্ছি। মাইনাস করলে এনআরবি পেয়ে যাচ্ছি। এনআরবি 1,50,000, এই 1,50,000 দিয়ে ভাগ করতে হবে কতকে? 60,000 কে। আমরা নিচে অবশ্যই সেটা দেখাইছি। 60,000 ভাগ 1,50,000। আচ্ছা আমি পেজটা একটু দায় করে দিই। তাহলে 60,000 ভাগ 1,50,000 গুণন, প্রথমটা যদি আমি গুণ করি তাহলে এনআরবি 1,20,000 দিয়ে গুণ করবো 48,000 আসবে। দ্বিতীয়টা 30,000 দিয়ে গুণ করলে 12,000 আসবে। 12,000 আর 48,000 মিলে 60,000 টাকা। ওকে, এই যে বন্টন হলো শোভন আর বিউটির মধ্যে 48 আর 12,000। এবার আসি, এটা কিন্তু ফার্দার কস্ট, কারণ আসল তো জয়েন্ট কস্ট সেটা 9 লাখ টাকা, সেটা বন্টন হবে। তার আগে ফার্দার কস্ট দেখালাম। শোভনের ফার্দার কস্ট 4,80,000 আর এদিকে 48,000। আর বিউটির ফার্দার কস্ট 1,20,000 ছিল আগে, আর এই 12,000, মোট 1,32,000। এখন অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট দেখাবো। 3টে প্রোডাক্ট, একটা শোভন, চমন, শোভন আর বিউটি। 2,50,000 মিলিগ্রাম, 5 লক্ষ মিলিগ্রাম, 12,50,000 মিলিগ্রাম। রেটগুলো বসালাম, গ্রোস সেল পেয়ে গেলাম। মাইনাস করতে ফার্দার কস্ট। প্রথমটার ফার্দার কস্ট করতে পেলেন, এই যে প্রস্তাব দেখেন এখানে দেওয়া আছে 2,10,000, 4,80,000, 1,20,000। এখন এই দুইটা 4,80,000 আর 1,20,000 সাথে নতুন ফার্দার কস্ট জয়েন্ট যোগ হয়েছে কিন্তু, তাই 5,28,000 হয়েছে, আর এটা হয়েছে 1,32,000। ফার্দার কস্ট বাদ দিলে এনআরবি, এনআরবি কত? 10,80,000। 9 লক্ষ টাকাকে 10,80,000 দ্বারা ভাগ করে প্রথমটা 9,90,000 দিয়ে গুণ, দ্বিতীয়টা 72,000 দিয়ে গুণ, তারপরে লাস্টেরটা 18,000 টাকা দিয়ে গুণ করে যে টাকা পেয়েছি এটা আমার 9 লাখ টাকা বন্টন হয়ে গেছে। তাহলে অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট কমপ্লিট। এখানে আমাদের ইনকাম স্টেটমেন্ট। প্রথমে সেল লেখা হলো, জয়েন্ট কস্ট লিখে দিলাম আর ফার্দার কস্ট লিখলাম। ফার্দার আর জয়েন্ট টোটাল কস্ট, টোটাল সেল থেকে বাদ দিলাম গ্রোস প্রফিট, অতএব অ্যান্সার হয়ে গেল গ্রোস প্রফিট। এই প্রশ্নে সাইজটা একটু বড় ছিল, উত্তর তো ছোট হয়েছে, কি পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে আজকে এই